গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। ডিটেকটিভ নীলাঞ্জন ব্যানার্জি এক বৃদ্ধের খুনের তদন্ত করছে, যার মৃত্যু হয়েছে প্রায় 6 মাস আগে, এবং তার ধারণা হয়েছে সেই বৃদ্ধ আত্মহত্যা করেছেন এক প্রতারণার ফাঁদে পা দিয়ে। কিন্তু এই প্রতারণায় যে 3 জন রয়েছে তাদের মধ্যে 2 জনকে পাওয়া যাচ্ছে না এবং বাকি একজনকে ভয় দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এখন ডিটেকটিভ নীলাঞ্জন ব্যানার্জি গিয়েছে বিকাশবাবুর স্ত্রীর কাছে বিদ্যাদেবীর সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ করতে। এখন তার পর থেকে তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বৌদি, আমার খুব চা তেষ্টা পেয়েছে। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তা বসতে বলবেন না? মহিলাকে যেন ঠাস করে কেউ চড় মারল। গালে হাত রেখে চোখ বড় বড় করে ছোট কণ্ঠে একটা শিংকার তুলে ধরলেন। আপনি কি কর্তার হাতে আমি কতটা হেনস্থা হচ্ছি সেটা দেখতে চান? ছি ছি ছি, চলুন একটু বসবো। মহিলা ভেতরে নিয়ে গেলেন। বিকাশ তালুকদার এমনই এক পুলিশ অফিসার যার ঘরে প্রয়োজনের অতিরিক্ত কিছুই নেই। অতি মামুলি ঘর, একটা খাট, একটা আলমারি, একটা বেতের সোফা, আর সামনেই বেতের টিপয়। টিপয়ের পাশে আরও 2টো বেতের চেয়ার। এছাড়া রয়েছে কালার টিভি আর একটি বইয়ের আলমারি, কিছু রবীন্দ্রনাথের, কিছু শরৎচন্দ্রের এবং কিছু বঙ্কিমের। রামায়ণও রয়েছে আর মহাভারতও রয়েছে। আর তারই পাশে ছোট্ট দেওয়ালে ঠাসা কয়েকটা হাবিচাপি বই। মহিলা আগেভাগে ঘরে ঢুকে অপ্রস্তুত অবস্থাটা সামলাতে যখন ব্যস্ত, নীল তখন বলল, বৌদি, এসব সাজানো গোছানোর দরকার নেই। যদিও বিকাশ তালুকদারকে আমি বিকাশবাবুই বলি, তবু উনি আমার দাদারই মতো। ও সরলতা, বিশ্বস্ততা এবং পুলিশ করাপশন থেকে দূরে থাকার জন্যই উনি আমার কাছে শ্রদ্ধার পাত্র হয়ে গেছেন। একটুও ফর্মালিটিস না করে আগে আমাদের 2 কাপ চা দিন, তারপর কটা প্রশ্নের জবাব দিতে হবে। হঠাৎ নীল তার প্রসঙ্গে চলে এলো। সোজাসুজি বলল, বিকাশবাবু একটা অদ্ভুত কেসের কথা বলেন। বিদ্যার কথা তো? হ্যাঁ, ওকে বা ওর স্বামীকে কেউ মারতে চায়। পুলিশের সাহায্য পেতে গেলে কিছু নিয়মকানুন মানতে হয়। সে যাই হোক, বিদ্যা দেবীকে আপনি কতদিন থেকে চেনেন? চিনি মানে তেমনভাবে নয়। একদিন পার্কে বেড়াচ্ছি, মেয়েটি নিজে এসে আমার সঙ্গে আলাপ করে। সেটা কতদিন আগে? তা ধরুন মাস 4-5 হবে। এসে কি বলেন? আমাকে নাকি সে চিনতে পেরেছে। পুলিশ অফিসারের স্ত্রী হিসেবে ও আমার স্বামীর সাহায্য চায়। ওকে বা ওর স্বামীকে কেউ খুন করার জন্য ঘুরে বেড়াচ্ছে। আপনার বিশ্বাস হয়েছিল? এমনভাবে বলেছিল, আমার বিশ্বাস হয়েছিল। তাই তো। বেশ, এরপর কি আপনার সঙ্গে দেখা করেছিল? হ্যাঁ, বাড়ি চিনে গেছে। এখন তো প্রায়ই আসে। কোনোদিন রসগোল্লা, কোনোদিন কষা মাংস। আমি যত বলি এসব আনবেন না, আমার কর্তা পছন্দ করেন না, কিন্তু কে শোনে? নীল একটু সময় নিয়ে ভাবল, তারপর বলল, বিদ্যাদেবী আবারও আসবে। আপনার ব্যবহারে কোনো পরিবর্তন হবে না। কেবল 2টো কোয়ারিজ আপনাকে কৌশলে জেনে নিতে হবে। মনে হচ্ছে ব্যাপারটা গোলমেলে। হ্যাঁ, খানিকটা তো বটেই। আমায় কি জানতে হবে? জানতে হবে সমরেন্দ্র ঘোষ কে। ওদের বক্তব্য সে একজন দালাল। আমার মতে অন্য, সে শুধুমাত্র দালাল নয়, অথবা আদপেই দালাল নয়। অ্যাডলফ বিশ্বাস আর সমরেন্দ্র ঘোষ কি একই লোক? পামেলা কি সত্যিই অ্যাডলফের ভাবী স্ত্রী? ওরা আগে কোথায় থাকতো আর এখন কোথায় থাকে? ওরে বাবা, এত প্রশ্ন! হ্যাঁ, আমার সব গুলিয়ে যাবে। না, যাবে না। মনে রাখবেন, প্রথমত আপনি একজন সৎ পুলিশ অফিসারের স্ত্রী, আর দ্বিতীয়ত একজন মহিলা। মহিলা তো কি হয়েছে? মহিলারাই তো পারেন আর এক মহিলার পেটে ডুবুরি হয়ে নামতে। আপনি কথাও জানেন বটে। ঠিক আছে, আমি চেষ্টা করব। কিন্তু ঘটনাটা কি? এত তোড়জোড় কিসের? বলবো বৌদি, একদিন সব বলবো। বিকাশবাবুর কাছেই সব জেনে নিতে পারেন, তবে এখন কিন্তু জানাবেন না বা জানতে চাইবেন না, তাহলে সবই গণ্ডগোল হয়ে যাবে।
বেশি চতুর হতে গিয়ে অনেকে ফতুরও হয়ে যায়। একটা কথা আছে না, ইগনোরেন্স ইজ ব্লিস। অতএব নীল আর দীপু উঠে পড়ে। ওদের অনেকটা রাস্তা যেতে হবে। ঘড়ির কাঁটা তখন 8:30 ঘোষণা করছে। জার্মান ডেপুটি কনসাল জেনারেল মিস্টার হেনরিক আইকম্যান খুব মন দিয়ে নীলের কথাগুলো শুনলেন। তারপর ধীরে ধীরে এবং ভেবে ভেবে ভাঙায় ইংরেজি আর বাংলা মিশিয়ে বললেন, Mr. Banerjee, he is the sin's case of cheat. He came here about 7 or 8 months ago. আপনাদের এখানে কি তা নথিবদ্ধ করা আছে, অথবা লোকটি সম্বন্ধে কোনো তথ্যাদি? এনি ইনফরমেশন অ্যাবাউট হিজ পাস্ট? Yes, we have. লোকটি যখন জার্মানি লিভ করে দেন হি ওয়াজ অ্যাসেড টু মিট জার্মান কনসার্ন ইন ক্যালকাটা। জাস্ট ওয়েট, I will give you details of him. অফিস ঘরের একদিকে এক মহিলা কম্পিউটারের সামনে বসেছিলেন। মিস্টার আইকম্যান পিওর জার্মান ল্যাঙ্গুয়েজে ওনাকে কিছু ইনস্ট্রাকশন দিলেন। আজকাল কম্পিউটার এবং ইন্টারনেটের যুগে মাত্র মিনিট 5 সময় নিলেন। তারপর প্রিন্টার থেকে বেরিয়ে এলো একটি তথ্যমূলক সংবাদ পৃষ্ঠা। মিস্টার আইকম্যান সেটি নীলের সামনে ধরতেই নীল হেসে নিয়ে ফেরত দিয়ে সেটা বলল, সরি মিস্টার আইকম্যান, I know nothing of your language. If you kindly... মিস্টার আইকম্যান ইংরেজিতে তর্জমা করে যা জানালেন তার বাংলা অনুবাদ করল একটা এইরকম দাঁড়ায়। অ্যাডলফ বিশ্বাস নামে জনৈক জার্মানির নাগরিক তার ভারতীয় অসুস্থ পিতা মিস্টার রামানুজ বিশ্বাসের সঙ্গে দেখা করবার জন্য ভারতবর্ষের কলকাতা শহরে এসেছেন প্রায় 7 মাস আগে। ভারতে থাকার মেয়াদ 1 বছর। সে জার্মানির ডুসেলডর্ফ শহরে তার মা মরিয়া মুলার এবং তার স্টেপফাদার ফেডরিক মুলারের সঙ্গে থাকে। তার বর্তমান পেশা সে একজন সফটওয়্যার কম্পিউটারিস্ট। ভারতবর্ষে সে একাই এসেছে। তার স্টেটমেন্টে তার কোনো ভাবী স্ত্রীর উল্লেখ নেই। সমরেন্দ্র ঘোষ নামে কোনো ব্যক্তিরও উদ্ধৃতি নেই। মিস্টার আইকম্যানকে ধন্যবাদ জানিয়ে নীল আর দীপু রাস্তায় বেরিয়ে এলো। কনসাল অফিসের সামনে সিগারেট খাওয়া নিষেধ। পকেট থেকে রিজেন্টের প্যাকেটটা বার করে টোকা দিতে দিতে দীপু বলল, অ্যাডাল্ফ লোকটা তো কাজের লোক, রোজগার ছেড়ে চলে এলো, তার চাকরি চলে গেছে নাকি? তোর ধারণা কি ওই দেশে আনএমপ্লয়মেন্ট নেই? বেকার সমস্যাটা তীব্র না হলেও কিন্তু আছে। সারা পৃথিবী জুড়েই সমস্যাটা ক্রমশ বাড়ছে। তবে লোয়ার ডেপথ পিল্প কিন্তু আয় মোটামুটি ভালোই। যেমন ধর ঝাড়ুদার বা মেল সার্ভেন্ট। মেল সার্ভেন্টের হেভি ডিমান্ড। ওরা বাবুর বাড়িতে চাকরি করতে যায় গাড়ি হাঁকিয়ে। ওদের মাইনে শুনেই তোর চোখ ছানা বড় হয়ে যাবে। তাই করি, বুঝলে? কি? কোনো রকমে পাসপোর্ট ভিসাটা ম্যানেজ করি আর মানি জোগাড় করে আমেরিকা চলে যাই। তারপরেও একটা চাকরি বাকরি জুটবে না বলছো? পরে এই নিয়ে বিকাশবাবুর সঙ্গে আলোচনা করব খন। কেন? বিকাশবাবু আমার গার্জেন নাকি? তার সঙ্গে আমি এ সম্বন্ধে আলোচনা করতে যাব কেন? না, তা নয়। আসলে উনি তোর জন্যই চেষ্টা করছেন কিনা সেই নিয়ে একটু কথাবার্তা বলা আর কি। সত্যজিৎ রায়ের বাবা মায়েরই একখানা যা লিখেছিলেন খুঁড়োর কল, এর প্যাচে যে পড়বে তার অবস্থা হবে দিনু মিত্রের মতো। চলো গুরু, এবার আবার কোন চুলোয় যাবে? বিকাশ তালুকদারকে দরকার। কেন? আমার চাকরির জন্য? ওরে বাদর, আমরা এখানে এসেছিলাম কি তোর চাকরির তদারকি করতে? তাই বলো, কিন্তু বিকাশদা কি করবে? চল, গেলেই বুঝবি। দাঁড়া, থানায় আছে কিনা দেখে নি। বলেই মোবাইল খুলে বিকাশ তালুকদারকে ধরল। আপনি থাকুন, আমরা আসছি। 8 ঘন্টার মধ্যে নীল আর দীপু থানায় পৌঁছা গেল। বিকাশ তালুকদার এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। নীলকে দেখেই উনি সামনের সিটে বসতে বললেন। পাশাপাশি দীপু গিয়ে পরের চেয়ারটায় বসল। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই মিস্টার ব্যানার্জি। ইনি হলেন অমর ঘোষ, রামানুজ বিশ্বাসের বাঁকুড়ার প্রপার্টি ইনিই কিনছেন। নীল হাতে গিয়ে দিয়ে বলল, নমস্কার, আমি নীলাঞ্জন ব্যানার্জি। অমরবাবু হাত এগিয়ে দিলেন। নমস্কার। খুব সম্ভবত আপনি আমার বাড়ি গিয়েছিলেন, আমার মিসেস মোবাইলে জানালেন। হ্যাঁ, আমি গিয়েছিলাম। এবং আপনি আমার মিসেসকে বলে এসেছেন যেন আমি মিস্টার তালুকদারের সঙ্গে মিট করি। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। তাহলে বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? সেবা করার কথা তুলতেই দীপু সরাসরি অমরবাবুর দিকে তাকালো। বছর 40-এর মতো বয়স হবে তার।
মাথার সামনে টাক পড়লেও মুখের জৌলুস এত বেশি যে বয়সটা বর্ণচোর আমের মতো কিছুতেই বোঝা যাবে না। রংটাও টসটস করছে। বেশ বোঝা যায় যে ভদ্রলোকের আমদানির বহর বেশ চওড়া। দুহাতে হিরে চুনি মুক্ত মিলিয়ে প্রায় গোটা 7 সোনার আংটি বাঁধানো। গলার চেনটাই ক্রিকেট প্লেয়ারদের মতো। গায়ে ফাইন খাতির পাঞ্জাবি, ধুতি না পাজামা। টেবিলের ওপর 3 প্যাচের প্যাকেট, দামি লাইটার, অর্থাৎ সব মিলিয়ে লক্ষ্মী দেবী অচলা হয়ে গ্যাট মেরে বসে রয়েছেন। রেস্ট টেনে নিয়ে নীল বলল, সেবা নয়, কয়েকটা জরুরি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আশা করছি। ভদ্রলোক চুপ হয়ে বসে থাকলো। একমাত্র আপনিই তথ্যগুলো সরবরাহ করতে পারেন। বেশ বেশ, বলুন বলুন, কি করতে পারি? আপনাদের সাহায্য করা তো নাগরিক কর্তব্য। সিগারেট চলে? চলে, তবে আমারটাই চলে। বলে পকেট থেকে উইন্সের প্যাকেটটা বার করে একটা ধরিয়ে নিল। দেখা দেখি দীপুও। এক মুখ ধোয়া ছাড়তে ছাড়তে নীল বলল, আজ থেকে 6 মাস আগে আপনি একটা জমি পারচেস করেছিলেন মিস্টার রামানুজ বিশ্বাসের কাছ থেকে, তাই না? আমার স্ত্রী তো এই প্রশ্নের উত্তর দিয়েছেন। হ্যাঁ, দিয়েছেন, কিন্তু আপনি 2টো ড্রাফট দিয়েছিলেন, একটা 10 আর একটা 15 লাখের। সেগুলো বাউন্স করেছে, নিশ্চয়ই তা জানেন। দাঁড়ান মশাই, দাঁড়ান। আমার স্ত্রীকেও একই কথা বলেছেন। আপনি ড্রাফটের কথা কি বলছেন মানে আমি ঠিক বুঝতে পারছি না। আমি তো কোনো ড্রাফট দিইনি। তার মানে? আমি তো ক্যাশ দিয়েছি। প্রথমে অবশ্য ড্রাফটের কথাই হয়েছিল, সেটাই নর্মাল, কিন্তু মিস্টার বিশ্বাস ক্যাশ চেয়েছিলেন। ওনাদের ক্যাশ টাকা নাকি খুবই দরকার। এনিওয়েজ, আমার অসুবিধে বাদ দিয়ে আমি ওদের ক্যাশ পেমেন্টই করেছি। 25 লাখ টাকার ক্যাশ? হ্যাঁ, ক্যাশ, নো প্রবলেম। আমরা প্রমোটাররা অনেক সময় এর থেকেও বেশি টাকা নিয়ে রাস্তায় চলাফেরা করি। ফর মাই ডকুমেন্টস, অর্থাৎ আমার কথা বিশ্বাস না হলে বেলগাছিয়া স্টেট ব্যাংকে আমার ওই অ্যাকাউন্ট নাম্বার এবং আমার মিসেসের অ্যাকাউন্ট নাম্বারে খোঁজ নিলেই জানতে পারবেন পার্টিকুলার ডেটে, অর্থাৎ 27শে মার্চ দুটো ওই কারেন্ট অ্যাকাউন্ট থেকে 15 এবং 10 লক্ষ টাকার ক্যাশ তোলা হয়েছিল কিনা। নীল এবার বিকাশ তালুকদারের দিকে তাকালো। তালুকদারের মুখেও হতভম্ব ভাব। অমরবাবুর নজর কিন্তু এড়ালো না। উনি বললেন, হ্যাঁ মিস্টার ব্যানার্জি, এর মধ্যে কোনো লুকোচুরির ব্যাপার নেই। রেজিস্ট্রি হওয়ার আগের দিন আমি এবং আমার পরিচিত মিলম্যান সমরেন্দ্র এবং ওনার স্ত্রীর হাতে 25 লক্ষ টাকা তুলে দিই। সবই ওই 500 এবং 1000 টাকার নোটে। এবং পরদিন ট্রেজারি অফিসে আমার গাড়িতেই ওদের দুজনকে নিয়ে যাই। রেজিস্ট্রি পর্ব মিটে গেলে ওদের দুজনকে বাড়িও পৌঁছে দিই। ভীমনাগের দোকান থেকে স্পেশাল অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে নিয়ে গিয়েছিলাম, তাও ওদের হাতেই তুলে দিই। ওরা দুজনেই আমার বয়োজ্যেষ্ঠ, ওদের প্রণামও করি, ওদের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে আসি। এছাড়া আমি তো আর কোনো অন্যায় কাজ করিনি। অথচ মিসেস বিশ্বাস বলছেন আপনি সমরেন্দ্রর হাত দিয়েই ওদের কাছে ড্রাফট পাঠিয়েছিলেন মেদিনীপুরের কোন একটা কোঅপারেটিভ ব্যাংকের ওপর। প্রথমত আমি থাকি কলকাতায়। কলকাতায় 4-5টা ব্যাংকে আমার কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট আছে, এর মধ্যে 2টো বিদেশি ব্যাংক। ড্রাফট করলে আমি কলকাতা ছেড়ে মেদিনীপুর যাব কেন? তারা কি আমায় কোনো স্পেশাল খাতির করবে? ফস করে দীপু বলে উঠল, করতেও তো পারে। কিরকম? ড্রাফটটাই তো ফলস, মানে জালি। কলকাতার কোনো ন্যাশনালাইজড ব্যাংক অথবা ফরেন ব্যাংক কোনোটাই জালি ড্রাফট দেওয়ার কল্পনাই করবে না। হোয়াট ডু ইউ মিন? আমি একটা জালি ড্রাফট দিয়ে মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাসকে চিট করেছি? বাকি 3 জন তখন নীরব। উত্তরটা নীলই দিল। সেই প্রশ্নটাই খুঁজছি মিস্টার ঘোষ। আপনি বলছেন নগদ টাকার পেমেন্ট করেছেন, তার প্রমাণও আপনার কাছে আছে। ওরা বলছে ওরা ড্রাফট পেয়েছেন, সে রিটার্ন ড্রাফট ওদের কাছে এখন জমা রয়েছে। অবশ্য আপনি চাইলে জেরক্স কপি দিতে পারি। অর্থাৎ কেউ একজন সত্য বলছেন আর কেউ একজন মিথ্যা। এক্ষেত্রে আমি নাচার। আমার কিছু করার বা বলার নেই। আমার কাছে সরকারি স্ট্যাম্প পেপারে সম্পূর্ণ নগদে টাকা বুঝে পাওয়ার রসিদ আছে, এবং ব্যাংক থেকে যে আমি টাকা তুলেছি তারও প্রমাণ দেখাতে পারি। অর্থাৎ আমার দিক থেকে আমি ডেফিনিট যে আমি কোনো চিট করিনি, এবং আপনারা যা আইন অনুযায়ী করতে চান করতে পারেন। অমর ঘোষ উঠতে যাচ্ছিলেন, এবার বাধা দিলেন বিকাশবাবু। আরে বসুন তো মশাই, এত তাড়াহুড়ো করলে কি করে হবে? জানি আপনার সময়ের দাম আছে, কিন্তু এটাও তো দরকারি ব্যাপার নাকি? ঘোষমশাই আবার বসলেন। বেজার মুখে সিগারেট নেবাতে নেবাতে নীল বলল, অ্যাডলফ বিশ্বাস বলে কাউকে চেনেন? না। সমরেন্দ্র ঘোষকে কতদিন চেনেন? বেশি দিন নয়, ওই মাস 7 আগে আমাদের এক দালাল রণজিৎ সাধুকা এসে আমাকে খবর দেয় সমরেন্দ্রর সন্ধানে
বাঁকুড়ার বেশ কিছু জমি এবং আরেকটা বাগান সমেত বাড়ি খালি অবস্থায় বিক্রি আছে। এরপর রণজিৎকে দিয়ে সমরেন্দ্রকে ডেকে পাঠাই। সেই তখনই ওর সঙ্গে আলাপ। আলাপ? কিরকম আলাপ? একজন কোটিপতি প্রমোটারের সঙ্গে একজন লোয়ার গ্রেড মিলম্যানের যেরকম আলাপ থাকা উচিত ঠিক সেরকমই। দীপু আর চোখে তাকালো। সম্ভবত তার দাঁত কিরমির করছিল, চোয়াল শক্ত হতে যাচ্ছিল, জিভের ডগায় কিছু একটা এসেও গিয়েছিল। কিন্তু নীল তক্ষুনি টেবিলের নিচ থেকে ওর উড়ুতে একটা চিমটি কাটল। দীপু মাথা নিচু করে বসে রইল। সমরেন্দ্রবাবু এখন কোথায়? বলতে পারবো না। ওর পেমেন্ট নিয়ে সেই যে গেল, ব্যাস একেবারে ডুব। মাফ করবেন, সমরেন্দ্রকে কত টাকা পেমেন্ট দিয়েছিলেন? না না, এর মধ্যে আবার এথিক্স কোথায়? সাধারণত পারচেজাররা দালালকে কমিশন দেয় না, তবে সময় বিশেষে দেয় তাগিদ অনুসারে। আমার তাগিদ ছিল, তাই দিয়েছিলাম 1%। তার মানে 25,000 টাকা। এটাও নিশ্চয়ই ক্যাশেই দিয়েছিলেন? শিওর। এবং তারপর থেকে সে একদিনের জন্য আপনার সঙ্গে দেখা করেনি? না। আর একটা অফ ট্র্যাক প্রশ্ন করব, অবশ্য ইচ্ছে না হলে আপনি উত্তর দিতে নাও পারেন। বলুন, নিতান্ত ব্যক্তিগত না হলে উত্তর না দেওয়ার কিছু নেই। যে জমি এবং বাড়িটা আপনি কিনেছেন তার ভ্যালুয়েশন কিন্তু অনেক গুণ বেশি, অর্থাৎ 40 কাঠা জমি এবং 10 কাঠার উপরে বাগান সমেত বিশাল সেকেলে বাড়ি। 25 লাখ টাকা কি ঠিক দাম? এটা কি একটা বৃদ্ধ বৃদ্ধাকে প্রতারণা নয়? না, নয়। আমি ব্যবসাদার, আমি চেষ্টা করব কম দামে বেশি জিনিস খোঁজার। লাভ না থাকলে কেন আমি ইনভেস্ট করব? কেন করব? ব্যবসা এক জিনিস, আর বৃদ্ধের প্রতি দরদ দেখানো অন্য জিনিস। আমি মনে করি না আমি কাউকে ঠকিয়েছি। এক অসুস্থ বৃদ্ধ আর তার স্ত্রীকে নিয়ে এক ভয়ানক চক্রান্ত হয়ে গেছে। তাতে বৃদ্ধের শেষ সম্বলটুকুই চলে গেছে। সম্ভবত তিনি আত্মহত্যা করেছিলেন, সেটা খোলা চোখে ধরা পড়েনি। আর একজন কৌশলে বৃদ্ধের 25 লক্ষ টাকা হজম করে দিয়েছে। অন্তত নিখুঁত পরিকল্পনা। আপনার কি মনে হয় মিস্টার ঘোষ, কাজটা ঠিক? না না, ঠিক তা নয়। কিন্তু অকারণে প্রশ্নগুলো আমায় করছেন। আমি বুঝতে পারছি থানায় ডেকে এনে এসব প্রশ্ন করার কারণ পুলিশ আমায় সন্দেহ করছে। অমূলক সন্দেহের কোনো মূল্য নেই, এবং শুধু সন্দেহ দিয়ে কোনো অপরাধীকে ধরাও যায় না। তার জন্য প্রমাণ চাই। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেলে তখন নয় আইন মতো ব্যবস্থা নেবেন। আজ তাহলে আমার যেতে কোনো বাধা নেই। আপনাকে তো আমরা আটক করিনি। আপনার স্ত্রী এসেছিলেন আমার কাছে তার একটা আশঙ্কার কথা জানাতে। হ্যাঁ জানি। সে ব্যাপারে আপনারা কি করলেন? আমার একটা পুলিশ প্রোটেকশনও দরকার। পাবেন, নিশ্চয়ই পাবেন, কিন্তু আপনাদের আশঙ্কার হেতুটা আপনার স্ত্রীও সঠিকভাবে আমাদের বলতে পারেননি। তার মানে আপনি বলতে চাইছেন আমরা দড়িকে সাপ ভাবছি, তাই তো? একটু আগেই আপনি বললেন প্রমাণ ছাড়ার কারোরই এক চুলো এগোনো উচিত নয়। আপনি কি কোনো প্রমাণ দিতে পারেন কোন বাগমুখ আততায়ী আপনার স্বামী স্ত্রীকে অনবরত তাড়া করছে? এটা আমাদের বিভ্রান্তি বলছেন। কলকাতা শহরে এত মানুষ থাকতে কেবল আপনাদের দুজনকেই এক বিশেষ ব্যক্তি তাড়া করছে কেন বলুন তো? আপনাদের কোনো শত্রুর খবর কি আপনাদের জানা আছে? শত্রু থাকতেই পারে, ধনী ব্যক্তির শত্রু থাকা তো স্বাভাবিক। দীপু গলা খাকারি দিল এবং পরক্ষণে সরি বলে অন্যদিকে তাকালো। কিন্তু দাম্ভিক অমর ঘোষ অনেক ঘাটেরই জল খাওয়া লোক। দীপুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঘোষমশাই বললেন, না মিস্টার, অকারণ গলা খাকারি দিয়ে আমাকে ব্যঙ্গ করার কোনো দরকার নেই। একদিন আমি খুব গরিব ছিলাম। কলের জল খেয়ে দিন কাটাতে না হলেও একবেলার খাবার দুবেলায় ভাগ করে খেতে হতো। তো সেদিন লোকের কাছে নিজেকে ভিখিরি বলে পরিচয় দিতে পারত না। আজকে ঠিক তেমনই জোর গলায় বলতে পারি। আমার আবার বাধে না যে আমি ধনী ব্যক্তি। এরপর ঘোষমশাই সত্যিই উঠে পড়েন, তবে যাবার আগে বলে যান, আপনারা ইলিউশন বলতে পারেন, কিন্তু আমার চোখ অত ভুল দেখে না। সত্যি আমি দেখেছিলাম somebody is trying to hit me on head। আমার মাথা টিপ করে সে শাবল জাতীয় কিছু একটা চালিয়েছিল, কিন্তু তার পায়ের শব্দে আমি ঘুরে তাকাতেই সে পালায়। তার মুখে বাঘের মুখোশ ছিল। এটা যদি আপনারা ধনী লোকের আতঙ্ক বিলাস বা ভ্রম বিলাস বলেন, আমার কিছু বলার নেই। তবে আমার কোনো অ্যাক্সিডেন্ট হলে দায়ী থাকবেন আপনারা, মানে পুলিশ। এবং আমার এমন কিছু ব্যবস্থা করা আছে মিডিয়ার সঙ্গে যে তারা পুলিশের গাফিলতি নিয়ে তিলকে তাল করবে। ওয়েল, আমি চললাম। কিন্তু গেলেন না। দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালেন, বললেন, মিস্টার ব্যানার্জি, প্রমাণ যদি করতে পারেন ওই বৃদ্ধ দম্পতিকে ঠকিয়ে আমি 25 লাখ টাকা নিয়েছি,
আমি জেলে যাওয়ার আগে আপনাকে 50 লাখ টাকা দিয়ে যাব। গুড নাইট। আর একটাও শব্দ খরচ না করে অমর ঘোষ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আর তিনজন তদন্তকারী বোকা বোকা মুখে পরস্পরের দিকে তাকিয়ে রইল। অন্তত মিনিট দুয়েক তো বটেই। প্রথম শব্দক্ষেপণ দীপুর। খুবই হেক্কেলবাজ লোক এই মাইটি অমর ঘোষ। ও শালা আমাদের তো একবারে চ্যালেঞ্জ করে দিয়ে গেল। লোকটা নিঃসন্দেহে দেমাকি, কিন্তু সত্যিই কি ও টাকাটা চোট করেছে? কথাটা শেষ করেই ও নীলের দিকে তাকালো। নীলের ভুরু তখন কুচকে গেছে। বিকাশ তালুকদারের মুখেও কোনো অভিব্যক্তি নেই। কি রে বাবা, সব বোবা মেরে গেল নাকি? দীপবাবু, একটু ঠান্ডা মাথায় ভাবো। অত হড়বড় করলে কোনো কেসেরই সলভ করা যায় না। কি ভাববো? আমার ভাবনাগুলো শুনলেই তো আপনারা খেপে যাবেন। না, খেপবো না। বলো তুমি কি ভাবছো। এই মুহূর্তে আমার মনে প্রশ্ন উঠছে যে সত্যিটা কে বলছে। একজন বলছেন যে কোনো টাকাই পাননি, বদলে দুটো বাউন্সড হওয়া নকল ড্রাফট পড়ে আছে যার কোনো ভ্যালু নেই। আর আরেকজন বলছেন তিনি ক্যাশ টাকায় সমস্তটা পেমেন্ট করে দিয়েছেন এবং টাকা প্রাপ্তির মোক্ষম স্বীকারোক্তি তার কাছেও রয়েছে। এবং তিনি চ্যালেঞ্জ করে গেলেন যদি তাকে কেউ প্রতারক প্রমাণ করে দিতে পারেন তাহলে তিনি 25 নয় 50 লাখ টাকা দেবেন। তা এগুলো তো সবই আমাদের জানা। এর থেকে তোমার কি প্রশ্ন জাগছে মনে, সেটাই বলো। ওই যে বললাম, কে সত্যি বলছে? মিসেস বিশ্বাস অ্যান্ড প্রার্থনা কর নাকি ওই অমর ঘোষ অ্যান্ড বিদ্যা ঘোষ? এই 25 লাখ টাকা এই মুহূর্তে রয়েছে কার কাছে? এটা তো গেল একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, হুইজ সমরেন্দ্র ঘোষ? সমরেন্দ্র ঘোষই কি অ্যাডলফ বিশ্বাস? যদি একই ব্যক্তি হয়, যদি বলছি এই কারণে যে আমরা দুজনকে কখনো দেখিনি, এখনও প্রমাণ হয়নি যে দুজন লোক দুটি আলাদা মানুষ, তাহলে সে 25,000 টাকার জন্য তার পৈতৃক সম্পত্তি, যার দাম কিছু না হলেও আজকের দিনে 40 থেকে 45 লাখের কম নয়, সে সেটা ছেড়ে দেবে একজন প্রমোটারকে? রামানুজ বিশ্বাস তো তাকে মানে অ্যাডলফকে তো স্বীকার করেই নিয়েছিলেন ছেলে বলে। তাহলে সোনার হাস তো কাটার কোনো দরকারই ছিল না। এখানে আপনারা প্রশ্ন তুলবেন যে মিসেস বিশ্বাস ছাড়াও ওই সম্পত্তির আরও একজন ভাগিদার রয়েছে প্রার্থনা কর। আয়না তো না হলেও সেন্টিমেন্টের একটা ব্যাপার রয়েছে, কিন্তু তাকে অত টাকা দিতে হতো? 5-10 তাতেও সে অনেক বেশি টাকাই পেত। হয়তো প্রার্থনার ভাগে কিছু কম পড়তো, কিন্তু তাই বলে সে এত বোকা নয় যে 25,000 টাকার দালালি পাওয়ার জন্য প্র্যাকটিক্যালি নিজের সম্পত্তি এভাবে বিলিয়ে দিত এবং বাপকেও ঠকাতো না। ওদিকে আবার রামানুজ বিশ্বাস মৃত্যুর জন্য সমরেন্দ্র ঘোষকে দায়ী করছে, কিন্তু সেটা কেন করে গেছেন বলুন তো? হ্যাঁ, এখানেই আমার বিশ্বাস যে অ্যাডলফ আর সমরেন্দ্র ঘোষ একই লোক নয়, কারণ অ্যাডলফের সমরেন্দ্র সাজার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। নীল অনেকক্ষণ চুপ করে দীপুর বিশ্লেষণ শুনে যাচ্ছিল। ও কথা রেস্ট টেনে বলল, অ্যাডলফ আর সমরেন্দ্র এক লোক নয়, তুই ডেফিনিট? এখনই ডেফিনিট হয়ে কিছু বলতে পারছি না, তবে কি? আদপেই কি ওই অ্যাডলফ বলে কেউ ছিল, নাকি টোটালটাই একটা ফ্যান্টাসি? দীপু, ছবির কথা কিন্তু ভুলে যাচ্ছিস মিস্টার আইকম্যানের কথা। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। তার মানে অ্যাডলফ বলে একজন আছে এবং সেই ইন্ডিয়াতেও এসেছে। তাহলে পামেলাকে? তাকে তো আমরা একবার পেয়েছিলাম মিসেস সুচরিতার বাড়িতে। সে যদি অ্যাডলফের ভাবি স্ত্রী হয়ে থাকে তাহলে ইন্ডিয়াতে এলোই বা কবে, আর কার সঙ্গেই বা এলো, আর কেনই বা কোনো রেফারেন্স নেই ওই কনসুল অফিসে? বিকাশ আর নীল টু শব্দটিও না করে দীপুর কথা শুনে যাচ্ছিল। দীপু এখন সিরিয়াস এবং এই মুহূর্তে ও যা বলছে তার মধ্যে অনেক দামি কথা রয়েছে, যেগুলো যুক্তি দিয়েও খণ্ডন করা যাবে না। নীল বলল, তুই বলে যা দীপু, থামিস না, এখন তোর ফ্লো এসে গেছে। পাসপোর্ট ভিসা ছাড়া সে নিশ্চয়ই এদেশে ঢুকতে পারেনি, অর্থাৎ তার ডকুমেন্ট রয়েছে জার্মানির এয়ারপোর্টে, এবং সে যখন মুম্বাইতে নামছে বা দমদমে নামছে তখন তো তার নামধাম সবই রেকর্ড হয়ে থাকবে। কতদিন থাকবে? আমার ধারণা অনুসারে এদেশে যতদিন থাকার মেয়াদ ঠিক ততদিনই থাকতে পারবে, না হলে তার নামে হুলিয়া বের হবে। আইদার তার থাকার মেয়াদ বাড়াতে হবে অফিসিয়ালি, নয়তো তাকে সরকার ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। তারপর? কিন্তু আমরা যদিও পামেলা সম্বন্ধে কোনো খোঁজ খবরই নিইনি এবং অ্যাডলফ বা সমরেন্দ্র সম্পর্কেও কোনো খোঁজ খবর পাচ্ছি না, তাই আমাদের ধরে নিতে হবে তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের গোপন রেখেছে, আর নয়তো তাদের সঙ্গে অন্য কিছু ঘটনা ঘটতে পারে।
দুটো কারণ হতে পারে। দীপুর কথার সারবত্তা সন্দেহাতীত এবং তার ভাগ্যশিষ্য হিসেবে যে যুক্তিজাল তুলেছে তা কিন্তু গ্রহণযোগ্য। তা তুই এখন কি করতে বলিস? তার আগে বলি, অমর ঘোষ আর বিদ্যা ঘোষ ঠিক কতটা ঠিক আর কতটা বেঠিক। তোর কি মনে হয়? দুজনের মনের মধ্যে কিছু একটা ভয় তো কাজ করছেই। দুজনেই আমার মনে হয় কোনো ক্রাইম কমপ্লেক্সে ভুগছে। ওরা নিশ্চয়ই কোনোভাবে কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত, আর সেই ঘটনা থেকে ওদের ধারণা হয়েছে যে ক্ষতিগ্রস্ত লোকটি ওদের হত্যা করবার জন্য পিছু পিছু ঘুরছে। তার মানে তুমি বলছো সত্যি কেউ ওদের খুন করার জন্য তাল খুঁজছে? না বিকাশদা, এখানে আমার আপত্তি রয়েছে। যে লোকটা খুন করবার জন্য মুখোশ পরে হাতে রড নিয়ে ঘুরছে এবং একা বাগে পেয়েও পালিয়ে যাচ্ছে, আমার ডাউট সে খুনের রিস্কটা নিতে চাইছে না, সে কেবল ভয় দেখাতে চাইছে। কিসের ভয়? নিশ্চয়ই সেই অদেখা আততায়ীর সঙ্গে তার কোনো বিজনেস গঠিত সংঘাত ঘটেছে। স্বার্থে আঘাত যে কোনো রকমের বড় রিভেঞ্জ নেওয়া যেতে পারে। অর্থাৎ? হ্যাঁ নীলদা, মুখে যতই বড় বড় কথা বলুক, অমর ঘোষ অ্যান্ড বিদ্যা ঘোষ কোনো না কোনোভাবে কোনো কিছু ক্রাইমের সঙ্গে যুক্ত। অথবা এমনটা কি হতে পারে না এটা ওদের একটা সাজানো চাল? তা হতে পারে। আমরা একদিন এ নিয়ে আলোচনাও করছিলাম। হতে পারে নিজেদের সাধু সাজাবার জন্যই এরকম একটা নাটক করছে ওরা। তাহলে এখন কিভাবে এগোতে চান? নীল বিকাশের দিকে তাকালো, দীপুর সঙ্গেও চোখাচোখি হলো, নিজের মনেও কিছু ভাবল, তারপর বলল, অ্যাডলফ অথবা সমরেন্দ্র অথবা এই দুইজন এবং পামেলাকে না খুঁজে পাওয়া পর্যন্ত নাটক কতটা সত্য বা কতটা মিথ্যা তাও এটার উপরেই নির্ভর করবে। এবার বিকাশবাবু, আপনিই বলুন, আসল তিনজন বা দুজনকে আপনি কতটা তাড়াতাড়ি খুঁজে বার করতে পারবেন? খুব শক্ত। বিস্তীর্ণ বরফের রাজ্যে হারিয়ে যাওয়া কোনো মহিলার হাতে সাদা উলের দস্তানা খুঁজে পাওয়ার মতো বেশ শক্ত। দীপু দড়াম করে চেয়ার থেকে পড়ে গেল। কি হলো দীপু? কিছুই হয়নি। আপনার উপমার কাব্য শুনে দীপু সম্ভবত অস্থির হয়ে পড়েছে। আসলে ও তোর প্রেমিকাকে এই শব্দচয়ন শোনাতে পারে না। তা কি বলো দীপু মিত্র? খুব গম্ভীর মুখে কোনো উত্তর না দিয়ে দীপু একটা সিগারেট ধরালো। বেশ খুশি খুশি মনে বিকাশবাবু বললেন, বুঝেছি, তুমি আর উত্তর দেবে না। তবে তোমার আজকের বিশ্লেষণ ভেরি ইন্টেলিজেন্ট। তুমি ঠিকই বলেছ, এ কেসের দোরগোড়ায় যেতে গেলে আমাদের খুঁজে পেতে হবে ওই অ্যাডলফ বা সমরেন্দ্র অ্যান্ড পামেলাকে। বাট হাউ? নীলাঞ্জন ব্যানার্জি স্পিকিং। হ্যালো, কাকে চান? আমি হ্যাঁ বলুন, কে আপনি? নন্দিনী। মনে পড়ছে না তো? আমায় চিনতে পারোনি? তোমায় ভুলতে পারিনি, বলো। ভোলা উচিত ছিল। সব উচিত অঙ্কের নিয়মে চলে না। কিছু কিছু অঙ্ক আছে যারা ভুল হতেই ভালোবাসে। বয়স কত হলো মশায়ের? ম্যাডাম, নিজের বয়স মাপলেই তো পরিষ্কার হয়ে যাবে। আমি ফিরে এসেছি নীল। আমি জানি নন্দিনী। একবারও মনে হয়নি দেখা করার কথা? হয়েছিল। তবে ভেতরে একজন চাবুক নিয়ে বসে আছে। আজকাল চাবুকের যুগ শেষ হয়ে গেছে। মন চাবুকের দিন শেষ হয়ে গেলে মানুষ যে আর মানুষ থাকে না। কিছু বলবে না? পরে। এখন বড় প্রয়োজনে তোমার শরণাপন্ন হয়েছি। আমাকে একটু সাহায্য করবে? তুমি বিপন্ন আর আমি তোমার পাশে দাঁড়াবো না? তোমায় কে বলল? আমি জানি তোমার সব কথাই। সে তো তুমিও। একজন পুরুষের একা থাকা আর একজন মহিলার একা থাকার মধ্যে অনেকটাই তফাৎ আছে, যতই ওম্যান লিভ নিয়ে মাতামাতি করো। অদ্ভুত একটা রহস্যে জড়িয়ে গেছি। যদিও ব্যাপারটা ঠিক আমার নয়, কিন্তু আমাকে কি যেতে বলছো তোমার বাড়িতে? আসবে? তুমি বললেই। এসো। কবে আসবে? তোমার শ্বশুর বাড়ি? না, আমি এখানে একটা ইন্দো জার্মানি কোলাবোরেশনের অফিসে চাকরি করি। ওদেরই দেওয়া কোয়ার্টারে থাকি। জানি, কিন্তু সেটা কোথায়? ময়রা স্ট্রিট। আমি একলাই, মানে থাকতাম, কিন্তু বর্তমানে আরও কজন আছে। তারা কারা? এলেই সব বলবো। ঠিক আছে, আসছে শনিবার দুপুরে যাচ্ছি। নিশ্চয়ই 5 days a week। অফিসে চাকরি না করেও অনেক কিছু জানো। অবশ্য
জানবেই তো তুমি যে সত্য সন্ধানী। গুরু, এত মাঞ্জা দিয়ে কোথায় যাচ্ছ বলো তো, তাও আবার আমাকে না নিয়ে? মাঞ্জা দিতে কোথায় দেখলি? সে কি গো, এতেও বলবে তুমি মাঞ্জা দাওনি? সিল্কের পাঞ্জাবি, খানদানি চোস্তা, পায়ে সাদা চপ্পল, আবার মাথার চুলে শ্যাম্পু লাগিয়েছ, আর চোখে ছোট ক্রাইমের ফাইবার গ্লাস। ঝুলপি আর রগের দুপাশে সামান্য সাদা আঁচড় যদি না পড়তো, কোন শালা বলবে যে তোমার ৪৫ বছর বয়স? আচ্ছা, ৪৫ বছরের ডেফিনেশনটাই বা কী? প্রৌঢ় আর যাবো যৌবন, কে জানে বাবু কি বলে। তবে দেখাচ্ছে ফ্যানটা। তা কোথায় যাচ্ছ গুরু? তুই আমার রাস্তা ছাড়বি? দেরি হয়ে যাচ্ছে। আর আমায় তো চিনিসই, সময়ের নড়চড় আমি সাধারণত করি না। জানি। ওকে বাবা, যেখানে যাচ্ছ যাও, তবে গায়ে একটু থুতু ছিটিয়ে দেবো, তার মানে? কারো বুড়া নজর না লাগে। তুই এতটা কনজারভেটিভ হয়ে যাচ্ছিস? আমি যাচ্ছি দরকারি ব্যাপারে, এসে বলবো। বিকাশবাবু বা অমর ঘোষ বা বিদ্যা ঘোষ ফোন করলেও করতে পারে। কি বলে শুনে রাখবি। আরেকটা কথা, তোর সেদিনের যুক্তিগুলো খুব ভালো হয়েছিল। একটু ভাবনা, 25 লক্ষ টাকা ক্যাশ মানি কার কাছে থাকতে পারে? গুরু, এটাও তোমার ওই ছেলে ভোলানো গল্প। তার মানে? ছোট ছেলে বায়না ধরেছে তাকে সঙ্গে নিয়ে যেতে হবে, অথচ বাবু তাকে কিছুতেই নিয়ে যাবেন না। কিছু একটা সামনে না ধরিয়ে তো আর বেরোনো যাচ্ছে না, তাই নিতেন পক্ষে একটা ক্যাডবেরি। তুই খুব পেকেছিস, তবে ক্যাডবেরি নয়, অন্য কিছু হতে পারে যদি সিরিয়াস তুই ভাবিস এবং টাকার বর্তমান অবস্থানের যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা করতে পারিস। ডান। ডান। নীল বেরিয়ে যাচ্ছিল, দীপু একটা শব্দ হাওয়ায় ফাঁসিয়ে দিল। আমি এইমাত্র বুঝতে পারলাম যে তুমি কোথায় যাচ্ছ। নীল উত্তর দেওয়ার আগেই দীপু দরজা বন্ধ করে দিয়েছে। নীল আর নন্দিনী দীর্ঘদিনের ব্যবধান পেরিয়ে দেখা হওয়ার মুহূর্তটি যেন এক দ্বিধা আর স্মৃতিতে ভরা নতুনভাবে শুরু। নীলের অভিমান মেশানো অভিযোগ আর নন্দিনীর কণ্ঠে গোপন বিষণ্ণতা, সবকিছুই তাদের পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। নীল জানতে চায় যে কেন নন্দিনী একসময় দূরে সরে গেল, অথচ নন্দিনী নিজের সীমাহীন দুঃখ আর জীবনের কঠিন বাস্তবতার গল্প শোনাতে শুরু করে। জার্মানিতে স্বামীর সঙ্গে কাটানো তার বছরগুলো ছিল প্রতারণা, একাকিত্ব আর আত্মসম্মানের লড়াই। তবুও নন্দিনী নিজের চড়ে উঠে দাঁড়িয়েছে। বিদেশে চাকরি, সামাজিক মর্যাদা আর নিজের পরিচিতি করে তোলা সব সে একাই করেছে। নীল চুপ করে থাকে, কারণ তার মন তখন পেছনের স্মৃতিগুলোতে ডুবে। পুরনো দিনগুলোতে নন্দিনী তার কাছে ছিল অপরিসীম প্রিয়, তবে তার সত্যের সন্ধান ভালোবাসা বিসর্জন দিতে বাধ্য করেছিল। তাদের কথোপকথনে উঠে আসে পামেলা নামের এক মেয়ের, যাকে নীল বহুদিন ধরে খুঁজছে। যে পামেলা তার সঙ্গেই জার্মানি থেকে ফিরে এসেছে এবং এখন সে তার সঙ্গেই থাকে। এই নাম শোনার পর নীলের মধ্যে একটা উত্তেজনা কাজ করে। পামেলা কে? সে কেন এত গুরুত্বপূর্ণ? নন্দিনী কিন্তু তা জানে না, তবে নীলকে আশ্বস্ত করে যে সে পামেলাকে ডাকবে। এই মুহূর্তে নীলের চোখে মুখে কৌতূহল আর চিন্তা ভেসে ওঠে। এদিকে নন্দিনীও ভাবতে থাকে তার সত্যিকারের পরিচয় কি এবং নীলিবা তাকে কেন খুঁজছে। নন্দিনীর চোখেও কিছুটা অস্বস্তি এবং বিস্ময় দেখা যায়। সে জানে না যে পামেলার সঙ্গে নীলের কী সম্পর্ক। নীলের মুখে লুকোনো রহস্য তাকে আরেকবার প্রশ্ন করতে বাধ্য করে। তবে নীল সময় চায় এবং পামেলার সাথে কথা বলার সুযোগও চায়। পামেলার প্রবেশ হয়তো এই গল্পটিকে অন্য পরিণতির দিকে মোড় দিতে পারে। 2-3 মিনিটের মধ্যে যে মেয়েটি ঘরে এসে ঢুকলো তাকে দেখেই চিনল নীল। অ্যাডলফ আর ওর মায়ের সঙ্গে এই মেয়েটিরই ছবি ছিল। একে কোনো মতেই পরিচারিকা বলা যায় না, বরং কোনো অভিসারিকা বলা যেতে পারে। মেয়েটির মুখে চটুল লাস্য, চোখের কোণে মদির কটাক্ষ, আর গায়ের রং উজ্জ্বল গৌর। শরীরে যৌবন যেন ঠিক ঠিক করছে। নীল ভাবল এই মেয়েকে নিয়ে নন্দিনী ঘর করছে, ওর আবার কোনো বিপদ না হয়ে যায়। আমায় ডাকছেন? ঝরঝরে বাংলা, কোনো বিদেশি অ্যাকসেন্ট নেই। হ্যাঁ, বসুন। পামেলা সামনের কাউচে বসল। নন্দিনী কোথায় গেল? উনি আপনার জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা করছেন। যদিও কাজগুলো আমার করার কথা, বাট আপনি আমাকে ডেকেছেন, তাই দিদি নিজে কাজ করছেন। শুনলাম আপনি আমার কাছে কিছু জানতে চান। ও শিওর। আপনার নাম পামেলা সেন? কেন, দিদি কিছু বলেননি? বলেছে, কিন্তু বলেনি মিস অর মিসেস। যদিও নন্দিনী বলেই গিয়েছিল যে পামেলা প্রথমে ক্র্যামার আর পরে পিতৃপদবিতে ফিরেছে।
তাই স্বভাবতই সে ডিভোর্সি। তবুও বাজানোর জন্য জিজ্ঞাসা করলো। বর্তমানে আমি পামেলা সেন। একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে, বাট কেন? গত 6 মাস আমি কোনো ট্রেস পাচ্ছি না তার। সে কি, আপনি পুলিশে কোনো ইনফর্ম করেননি? আই মিন এফআইআর তো হ্যাঁ করানো হয়েছে, বাট নো রেসপন্স। কোন থানায়? কসবা। আই সি। তারা এখন কি বলছে? পাওয়া যাচ্ছে না, শুধু এই কথাটাই ফাটা রেকর্ডের মতো বাজাচ্ছে। আপনার মধ্যে কোনো টেনশন তো দেখছি না। তা বলি কেমন করে? তবে অ্যাডলফ বলেই। কি নাম বললেন? অ্যাডলফ বিশ্বাস, চেনেন নাকি? পরে বলছি, তার আগে মিস্টার অ্যাডলফ সম্বন্ধে কি বলছিলেন সেটাই বলুন। ওর স্বভাবটাই এইরকম। পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার হলেও প্রচণ্ড খেয়ালি। জার্মানি থাকতেও ওর বলা নেই কওয়া নেই, হয়তো 1 মাস 2 মাসের মতো ডুব দিয়ে দিত, বাড়ি ঘর সব ছেড়ে। একবার তো প্রায় 6 মাস পরে রেচেড অবস্থায় বাড়ি ফিরে এসেছিল। তারপর থেকে তেমন করে আর উদ্বিগ্ন হই না, কিন্তু কোথায় যান বা যেতে পারেন? মিস্টেরিয়াস। ওর ধরনটা একটু পাগল পাগল, তবে হার্মফুল নয়। ও খুব সরল টাইপ, কোনো ব্যাপারেই অত মারপ্যাচ জটিলতা ওসব কিছু বোঝে না। হঠাৎ কোনো একটা ব্যাপারে খেয়াল চাপলো, ব্যাস সেটা নিয়েই লেগে গেল। তখন আর জগতের অন্য কিচ্ছু সম্বন্ধে ওর কোনো ইন্টারেস্ট থাকে না। কম্পিউটারে বসলে সব ভুলে যায়। মিস্টার অ্যাডলফ কি ওইখানেই ব্রন অ্যান্ড ব্রট আপ? হ্যাঁ, আমিও তাই শুনেছি। তবে ওর মা জার্মান আর বাবা ইন্ডিয়ান, মানে বাঙালি। এই পর্যন্ত তো সবই মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে মানে? আমার শোনা গল্পটার সঙ্গে। আচ্ছা, মিস্টার অ্যাডলফের মা এবং স্টেপ ফাদার সম্পর্কে কিছু জানেন? মা, আই মিন মিসেস মারিয়া মুলার, উনি তো মারা গেছেন। কতদিন আগে মারা গেছেন অনুমান আছে? হ্যাঁ, কিছুদিন আগেই। উনি কি অসুস্থ ছিলেন? ওনার ক্যান্সার হয়েছিল, ওভারি ক্যান্সার। আর মিস্টার মুলার? ভদ্রলোককে তো আমি তেমনভাবে কখনো দেখিনি। সম্ভবত মিসেস মারিয়ার মৃত্যুর পর একবার গ্রেভিয়ার্ডে দেখেছিলাম। জাস্ট ভদ্রলোক এলেন, একটা রোজের তারা দিলেন অ্যান্ড ওয়েন্ট আউট। উনি তো মিস মারিয়ার হাজব্যান্ড ছিলেন, তাই না? আমার যতদূর মনে হয় ওদের মধ্যে কোনো রিলেশন ছিল না। আইনসম্মতভাবে দেওয়ার কাল। তবে কেন এই ডিট্যাচমেন্ট তা তো আমার জানা নেই। অ্যাডলফও কোনো দিন কিছু বলেনি। আসলে অ্যাডলফ ওর ফ্যামিলি নিয়ে খুব উদাসীন ছিল, তাই তো ইন্ডিয়ায় এসেছিল ওর অরিজিনাল বাবার সঙ্গে মিট করার জন্য। শুধুই দেখা করা, আর কিছু নয়? আর কিছু বলতে আপনি কি বলছেন? এত টাকা খরচ করে জার্মানি থেকে কলকাতায় আসা শুধু পিতৃপ্রেমের কারণে? আপনি বিশ্বাস করতে বলেন? দেখুন, বিশ্বাস করা না করা তো আপনার ব্যাপার, তবে অ্যাডলফ খুব ইমোশনাল। ওর পক্ষে ইমোশনে অনেক কিছুই করা সম্ভব। ইতিমধ্যে ড্রিঙ্কস এসে গিয়েছিল। আপনার সঙ্গে অ্যাডলফের সম্পর্ক কি? আই লাভ হিম। আমাদের বিয়ের কথা পাকা হয়ে গেছে। কিছু মনে করবেন না। হচ্ছে না কেন? একটাই কারণ, একটু আগে আপনি যখন প্রশ্নটা করেছিলেন শুধুই কি পিতৃপ্রেমের আকর্ষণে অ্যাডলফ জার্মানি থেকে এখানে এসেছে, সত্যি বলতে তা কি কেউ আসে? তাও এমন বাবা যাকে সে কোনোদিন দেখেইনি, অথবা মনে নেই এখানে এসে ছবি দেখে চিনেছে। যে কোনোদিনও পিতৃস্নেহ পেল না, তার পক্ষে পিতৃপ্রেম তৈরি হয় কিভাবে? তাহলে আসল উদ্দেশ্যটাই বলুন। অ্যাডলফ প্রচণ্ড খামখেয়ালি, তাই ওর চাকরি কোথাও করতে পারেনি। অনেক টাকা ঘাঁটার স্বাদ ছিল ওর, কিন্তু সাধ্য ছিল না। হঠাৎ মৃত্যুশয্যায় থেকে মিসেস মারিয়া অ্যাডলফকে শোনায় তার বাবার অতুল ধনরাশির কথা, বিশাল বাড়িঘর আর সম্পত্তির কথা, এবং মিসেস মারিয়াই মৃত্যুকালে ওকে ইন্ডিয়ায় এসে ওর বাবার সঙ্গে দেখা করতে বলে। সঙ্গে 2টো ছবিও দিয়ে দেয়, আর মারিয়া বিশ্বাসের বিয়ের ছবি, আর একটা মিসেস মুলার আর অ্যাডলফ বিশ্বাসের বড় বয়সের ছবি, যেটাতে আমিও ছিলাম। আর ছবিটার উল্টো পিঠে লেখা ছিল মিসেস মারিয়ারই হাতের লেখায় অ্যাডলফকে সে পাঠাচ্ছে তার বাবার আশ্রয়ে, তার যেন একটা ব্যবস্থা করা হয়। গল্পের মতোই। তারপর মিসেস মারিয়ার জমানো শেষ টাকাগুলো নিয়ে প্যাসেজ মানি জোগাড়। অ্যাডলফের কিছু ছিল, কিছু এদিক ওদিক থেকে। সে এক করুণ কাহিনী। অবশ্য আমি আর ম্যাডাম আগেই চলে এসেছি। এখানে এসে আপনাদের দেখা হয়েছিল?
অ্যাডলফ তো দিন কয়েক এখানেই ছিল, ম্যাডামের দৌলতে। নীল একবার আর চোখে নন্দিনীর দিকে তাকালো। নন্দিনী নির্বিকার, চোখ ফেরালো পামেলার দিকে। আপনার ম্যাডাম অত্যন্ত দয়াবতী মহিলা, সেজন্যই থাকতে দিয়েছিলেন। তারপর বলুন, দেখা হয়েছিল তার বাবার সঙ্গে? হয়েছিল, আমিও গিয়েছিলাম, কিন্তু ভদ্রলোক শয্যাশায়ী, অবস্থাও তেমন ভালো ছিল না। ওনার বর্তমান স্ত্রী, তিনি মনে হলো রেচেড। খুব সম্ভবত একজন অ্যাডপ্টেড মেয়েও আছে। আমার সঙ্গে অবশ্য তেমন কোনো আলাপ হয়নি। অ্যাডলফের উদ্দেশ্য সিদ্ধ হয়েছিল? ঠিক কি কি কথা ওর সঙ্গে ওর বাবার হয়েছিল সেটা প্র্যাকটিক্যালি আমরা কেউই জানি না। তবে একটা কথা কানে এসেছিল, ওদের বাঁকুড়ায় যে জমি জায়গা বাড়ি আছে সেগুলো দীর্ঘদিন না থাকার ফলে হাতছাড়া হয়ে যাওয়ার মুখে এসে পড়েছিল। তাই ওখানকার জমি জায়গা ইত্যাদি সব বিক্রি করে দেওয়া হবে। কত টাকার কিছু শুনেছিলেন? 25 লাখ টাকার দর দিয়েছিলেন সাম মিস্টার অমর ঘোষ। অবশ্য উনি একা কিনবেন না, উনি আর ওনার স্ত্রী বিদ্যা ঘোষ জয়েন্টলি। সামান্য সময় চুপ করে থাকার পর নীল বলল, ফর ইউর ইনফরমেশন, এই সমস্ত তথ্য আমি আগে থেকেই জানি। এবার টাকার ডিস্টারবেন্সের কথা কিছু শুনেছিলেন? অ্যাডলফ আমাকে যেটা জানিয়েছিল, মিস্টার বিশ্বাসের ট্রিটমেন্টের জন্য 5 লাখ টাকা, আরও স্ত্রীর জন্য 5 লাখ, অ্যাডাপ্টেড মেয়েটির জন্য 2.5 লাখ, আর বাকি 12.5 লাখ অ্যাডলফ নিজে। এরকম একটা ভাগ ওরা সবাই মেনে নিয়েছিলেন? না মেনে আর উপায় কি বলুন? অ্যাডলফ না থাকলে জমি তো আর বিক্রি হচ্ছিল না। কেই বা করবে বলুন? ওদের তো কোনো লোকবল নেই। কসবার বাড়িটা নিয়ে কোনো কথা হয়েছিল? মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস যতদিন বেঁচে থাকবেন ততদিন ওইভাবেই থাকবে। আফটার দেয়ার ডিমাইস অ্যাডলফটি সব পাবে। আর প্রার্থনা দেবী? ইউ মিন দ্যাট লেডি? ইজ দ্যাট 2.5 লাখ? নট এনাফ ফর দ্যাট ইল ফেটেড গার্ল। তারপর আমি শুনছিলাম শি ইজ আ টিচার, সেখানেও তার ভালোই ইনকাম। শুনেছি আজকাল টিচারদের মাইনে টাইনে বেশ ভালোই। ভুরু তুলে নীল একবার নন্দিনী আর একবার পামেলার দিকে তাকালো। তারপর নন্দিনীকে জিজ্ঞাসা করল, এবার বলো নন্দিনী, তোমার কি কথা ছিল? নিশ্চয়ই শ্রীমতী পামেলা সম্বন্ধে। হ্যাঁ তাই। মুখে পামেলা যাই বলুক না কেন, ও কিন্তু অ্যাডপ্টের জন্য খুব ওরেড। অ্যাডপ্ট খামখেয়ালি। মাঝে মাঝে সে এদিক সেদিক উধাও হয়ে যেত, কিন্তু সেটা ছিল তার চেনা জায়গায়। কিন্তু কলকাতা তার কাছে অচেনা জায়গা। 6 মাস তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার উপর শোনা যাচ্ছে কি? আমার বোন ইন্দ্রাণীর কাছে প্রার্থনা বলেছে ওদের 25 লাখ টাকা। হ্যাঁ জানি, খুব অদ্ভুত উপায়ে বিশ্বাসের 25 লক্ষ টাকা খোয়া গেছে। আছে 2টো জালি ড্রাফট। তাহলে যা শুনছি সব সত্যি? আর কি শুনেছেন? এরপর পামেলা আনুপূর্বিক সব ঘটনার উল্লেখ করে বলে, মিস্টার ব্যানার্জি, দিদির কাছে শুনলাম আপনি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আপনি প্লিজ অ্যাডলফকে খুঁজে দিন। নীল সামান্য সময় পামেলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, টাকা উধাও হওয়ার কথা আপনি জানলেন কেমন করে? আপনার তো জানার কথা নয়। পামেলা কিছু বলার আগেই নন্দিনী বলে উঠল, ইন্দ্রাণী আর প্রার্থনার মুখেই সব কিছু শুনেছি আমরা। অর্থাৎ প্রার্থনা সবকিছু জানে, অথচ বলল যে সে কিছুই জানে না। এর অর্থ? আপনি কিছু বলছেন? না, কিছু না। আচ্ছা পামেলা দেবী, সমরেন্দ্র ঘোষ নামে কাউকে চেনেন? না, তবে অ্যাডলফের মুখে নামটা অনেকবার শুনেছি। লোকটা নাকি বাড়ি কেনা বেচার দালালি করে। অ্যাডলফ ওর মধ্যে নেই। তাই। আপনার সঙ্গে অ্যাডলফের শেষ দেখা কবে হয়? 3 তারিখ তো মনে নেই, তবে যখন বিক্রির কথাবার্তা চলছিল সেই সময়। রেজিস্ট্রি হয়ে গেছে এটা কার মুখে শুনেছিলেন? অ্যাডলফ ফোনে জানিয়েছিল। কিন্তু এর আগেও আপনি বলেছেন আপনি যা বলছেন তা সব অনুমানের উপরে, অর্থাৎ শোনা কথা। হ্যাঁ তাই তো, অ্যাডলফের কাছে শুনেই বলছি। শেষ পর্যন্ত বিক্রি হয়েছিল এবং টাকা বেহাত হয়ে গেছে, এই খবর কি অ্যাডলফ দিয়েছিল? না, তখন থেকেই ও নিরুদ্দেশ। আপনার কি মনে হয় লেনদেনের সঙ্গে অ্যাডলফের মিসিংয়ের কোনো সম্বন্ধ আছে? আই এম নট শিওর। টাকা মিসহ্যাপ হওয়ার মধ্যে কি অ্যাডলফের হাত থাকতে পারে? নো, আই ডোন্ট থিঙ্ক অ্যাডলফ নিজের টাকা চুরি করে নাটক করবে। আগেই বলেছি, হি হ্যাড নো সাফিসিয়েন্ট মানি, বাট হি ইজ ভেরি মাচ সিনসিয়ার বাই হার্ট।
এতক্ষণ নন্দিনী কোনো কথাই বলেনি। হঠাৎ ও বলল, তাহলে হুই সমরেন্দ্র? দেখা যাচ্ছে এই জমি কেনা বেচার ব্যাপারে সমরেন্দ্র ইজ প্লেইং আ ভাইটাল রোল। সোব, আই ওয়ান্ট টু মিট হিম। আই ওয়ান্ট টু মিট অ্যাডলফ। বাট ওয়্যার ইজ অ্যাডলফ? সে তো উবে যেতে পারে না। হ্যাঁ, সেটাই তো আমার আর দিদির প্রশ্ন। নীল, আমি তোমাকে ডেকেছি যে জন্যে তার অন্যতম কারণ ওর ভাবির স্বামীকে তুমি খুঁজে দাও, নইলে বেচারি খুবই একলা হয়ে যাবে। তোমাকে একটা সত্যি কথা বলি, জার্মানি থেকে অ্যাডল্ট খুব রেচেড অবস্থায় চলে এসেছিল। পামেলা আগেই বলেছিল খুব অলস প্রকৃতির মানুষ অ্যান্ড সেন্টিমেন্টাল। একটা কোম্পানিতেও কম্পিউটার নিয়ে কাজ করত, সেটাও চলে যায়। অথচ পামেলার সঙ্গে এনগেজড। ওখানে ওর বাবার অনেক সম্পত্তি আছে, সেগুলো পেলেও পামেলাকে বিয়ে করে বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেবে। কিন্তু কি যে হলো আমার মাথায় কিছু ঢুকছে না। লোকটা তো কর্পূরের মতো হাওয়ায় উবে যেতে পারে না। গল্পটির পরবর্তী অংশ 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় পর্বটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।